আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি আমি জান্নাতুল বুশরা। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাখো মানুষের মৃত্যুর শঙ্কা করছে দেশটি। রয়েছে আরও আফটার শকের পূর্বাভাসও। এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে কারাকাস প্রশাসন। ভয়াবহ এই ভূমিকম্পে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা। ভেনেজুয়েলায় কেবল সন্ধ্যা নেমেছে, এমন সময় আঘাত হানে ১ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুই ভূমিকম্প, যে কম্পন ভেনেজুয়েলার সীমানা ছাড়িয়ে যায় ব্রাজিলের অ্যামাজন অঞ্চল পর্যন্ত। প্রথম যে ভূমিকম্পটি আঘাত হানে সেটি ৭.২ মাত্রার, এর ১ মিনিটের মধ্যে ৭.৫ মাত্রার আরও একটি জোড়া ভূমিকম্পের ধাক্কা সামলাতে পারেনি রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন রাজ্যের আবাসিক বাণিজ্যিক ভবন। প্রবল ঝাঁকুনিতে ভবন থেকে বেরিয়ে রাস্তায় আশ্রয় নেয় মানুষ। অনেকেই ফিরে তাকিয়ে দেখেন ভবনের দেয়াল ধসে পড়েছে, চাপা পড়ে অনেকে। মনে হচ্ছিল সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। প্রাণ বাঁচাতে যে যার মতো ছুটছিল, মনে হচ্ছিল উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ি। ভূমিকম্পের পর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া মেট্রো রেল চলাচল স্থগিত, গ্যাস সরবরাহ বন্ধ এবং কয়েক দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করে প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, বিভিন্ন রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের চিকিৎসার সহায়তার জন্য স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিকভাবে ৩২ জনের প্রাণহানি ও অন্তত ৭০০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হতাহত ১০,০০০ থেকে ১ লাখে পৌঁছাতে পারে। জরুরি অবস্থা জারির বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। উদ্ধার কাজ এবং অন্যান্য পরিষেবায় সব বাহিনী মাঠে থাকবে। অন্যান্য দেশ থেকে উদ্ধারকারী পাঠানো হচ্ছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক ইতিহাসে সবশেষ ১৯৯৭ সালে উত্তর পূর্বাঞ্চলে ৭৩ জন এবং ১৯৬৭ সালে কারাকাসে ভূমিকম্পে ২৩৬ জন নিহত হয়েছিলেন। মিলা খন্দকার, চ্যানেল 24। প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত, যার আবেদন করা যাবে ২৮ জুন থেকে। বিকেলে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, প্রাথমিকভাবে আবেদন করা যাবে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে। বলেন, মেডিকেল ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে, বাড়ানো হবে পরিধি। I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and ground. ইরানের সাথে চলমান আলোচনায় বড় অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান খুব বড় ধরনের ছাড় দিচ্ছে। তবে একই সময়ে হরমুজ প্রণালীতে টোল আদায়, ইরানের অর্থ ছাড়, পারমাণবিক তদারকি এবং লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি দেখা যাচ্ছে। হামলা পাল্টা হামলা থেমেছে, প্রাথমিক চুক্তি ধাপে ধাপে কার্যকর হওয়া শুরু হয়েছে। এর মধ্যে মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, ইরান নাকি বড় ধরনের ছাড় দিতে শুরু করেছে। তার দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী আর সমঝোতার পথও খুলছে দ্রুত। ইরান অনেক বড় ধরনের ছাড় দিচ্ছে, শেষ পর্যন্ত কি হয় তা দেখা যাবে। তবে আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ ও শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে এবং সবকিছু এখন পর্যন্ত বেশ ভালোভাবে এগোচ্ছে। ট্রাম্প এও বলেছেন, ইরান তাকে আশ্বস্ত করেছে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো টোল বা অতিরিক্ত ফি আদায় করা হবে না। যদি হয় তাহলে আলোচনার সাথে সাথেই ভেস্তে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
কিন্তু ট্রাম্পের সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ভিন্ন সুর আসে তেহরানের পক্ষ থেকে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা নতুন একটি নৌপথ প্রত্যাখ্যান করে জানিয়েছে, অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করলে সেটি ঝুঁকির মুখে পড়তে পারে। ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ওমানের তত্ত্বাবধানে নতুন অস্থায়ী রুট চালুর উদ্যোগ নেওয়া হলেও ইরানের আপত্তি পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। শুধু সমুদ্র পথ নয়, মতবিরোধ রয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়েও। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে তারা আবারও ইরানের পারমাণবিক সংস্থাগুলো পরিদর্শন করতে চায়, কিন্তু চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ পরিদর্শন নয় বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোকে আশ্বস্ত করতে আঞ্চলিক সফরে রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের সাথে সম্ভাব্য সমঝোতা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তায় ক্ষতি করবে না বলে জানিয়েছেন তিনি। ঋতু সাহা, চ্যানেল 24। ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে আছে সংশয়। তেহরানের সাথে দিল্লির কূটনৈতিক সম্পর্ক পুরনো, এদিকে ইসরায়েলের সাথেও ভারতের দহরম মহরম সম্পর্কটাও পুরনো। তাই ঘনিষ্ঠ মিত্রের শত্রুর অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের প্রতিনিধিত্ব নিয়ে কূটনৈতিক মহলে আছে জল্পনা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে জোর প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির মহান এই নেতার বিদায়ে জমায়েত হবে বিশ্বের বহু রাষ্ট্রপ্রধান সহ লাখো মানুষ। তেহরানের সাথে দিল্লির কূটনৈতিক সম্পর্ক বেশ পুরনো। মধ্যপ্রাচ্য সংঘাত চলাকালে একাধিকবার ইরানি নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শেষ বিদায় ও জানাজা উপলক্ষে তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গেল মে মাসে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন। তবে ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায়ে নরেন্দ্র মোদী উপস্থিত হবেন কিনা তা নিয়ে আছে সংশয়। যুক্তরাষ্ট্রের সাথে দিল্লির সুসম্পর্ক পুরনো। ইসরায়েলকে রীতিমতো পিতৃভূমি বলতেও ছাড়েননি ভারতের প্রধানমন্ত্রী। এমন অবস্থায় নরেন্দ্র মোদীর ইরান সফরে অসন্তোষ বাড়তে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্রের। যদিও খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফন প্রক্রিয়ায় মোদী যাবেন কিনা বা কে যাবেন তা নিয়ে এখনো কিছু জানায়নি দিল্লি। খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 4 ও 5 জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এরপর 6 জুলাই রাজধানীতে আনুষ্ঠানিক জানাজা ও শেষ বিদায়ের আয়োজন করা হবে। এই কর্মসূচির অংশ হিসেবে তেহরান প্রদেশে 3 দিন সরকারি ছুটি কার্যকর থাকবে। পরবর্তী কার্যক্রম হিসেবে 7 জুলাই পবিত্র নগরী কুমে আরেকটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে চূড়ান্তভাবে দাফন করা হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। বরফের চাদর আর কনকনে শীতের জন্য পরিচিত ইউরোপ এখন পুড়ছে মরুভূমির মতো তীব্র গরমে। অবাক করা হলেও সত্য, চিরচেনা শীতল এই অঞ্চলের তাপমাত্রা এখন ছাড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য বা আফ্রিকার তপ্ত শহরগুলোকেও। যুক্তরাজ্য থেকে ফ্রান্স, সবখানেই সর্বোচ্চ তাপমাত্রার রেড অ্যালার্ট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বদলে যাচ্ছে ইউরোপীয়দের স্বাভাবিক জীবনযাত্রা, বাতিল হচ্ছে উৎসব, এমনকি জারি হচ্ছে জরুরি নিষেধাজ্ঞাও। মক্কার চেয়ে বেশি গরম প্যারিসে, জার্মানির তুলনায় কম পড়ছে আফগানিস্তান। কলকাতার চেয়ে লন্ডনে বেশি রোদের চোখ রাঙানি। মরুর দেশ মিশরের তাপকে ছাড়িয়েছে বেলজিয়ামের ব্রাসেলস। গরমের এই সমীকরণ একসময় যেন ভাবাই যেত না, অথচ আজ শীতকালীন মহাদেশ হিসেবে পরিচিত ইউরোপের তাপ ছাড়িয়েছে বিশ্বের অন্যান্য যে কোনো অঞ্চলকে। মহাদেশটির একাধিক শহরে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, যা সাধারণত মধ্যপ্রাচ্যের শহরগুলোতেই একসময় বেশি দেখা যেত।
গরম এতই বেশি যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও ইতালির বিভিন্ন অংশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট। পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। ফ্রান্সের রেড অ্যালার্ট এলাকায় মদ বিক্রিতে স্থানীয়ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জার্মানিতে দেয়া হয়েছে দেশব্যাপী তাপ সতর্কতা। মাদ্রিদে তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে পৌঁছানোয় বাতিল করা হয়েছে বিশ্বকাপের একটি ফ্যান জোন স্ক্রিনিং। কর্তৃপক্ষ সতর্ক করেছে এই তাপপ্রবাহে স্বাস্থ্য ঝুঁকি, দাবানল ও যাতায়াত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। পরিবেশবিদদের ব্যাখ্যা, পশ্চিম ইউরোপের ওপর এক ধরনের হিট ডোম আটকে রেখেছে উষ্ণ বাতাসকে, ফলে উত্তর আফ্রিকা থেকে উষ্ণ বাতাস তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এছাড়া পশ্চিম ভূমধ্যসাগরের আশেপাশের সমুদ্র রেকর্ড পরিমাণ উষ্ণ হয়ে ওঠায় রাতের বেলাও গরম কমছে না। কোপার্নিকাসের তথ্য বলছে ৯০-এর দশক থেকে প্রতি দশকে ইউরোপের তাপমাত্রা বেড়েছে 0.56 ডিগ্রি হারে, যা বৈশ্বিক গড়ের দ্বিগুণেরও বেশি। পরিবেশবিদদের মতে ইউরোপের ঘরবাড়িগুলো তীব্র তাপ সহ্য করার মতো করে গড়ে তোলা হয়নি। মহাদেশটির মাত্র 20% বাড়িতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, যা পরিস্থিতি আরও কঠিন করে তুলছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইউরোপের তাপদাহ নিয়ে সবশেষ জানাতে ইতালির মিলান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রবাসী সাংবাদিক উমর আকমল। উমর, ইতালির তাপপ্রবাহ ঠিক কতটা, আর এই পরিস্থিতি ঠিক কতদিন বিরাজ করতে পারে? ইতালি মিলান শহরে গতকালকে থেকে গত সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত আমি যতটুকু জানি 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজকের দিনেও কিন্তু এখন পর্যন্ত প্রায় 39 থেকে 40 ডিগ্রি রয়েছে। অর্থাৎ রাতের বেলা যখন হয় রাতেও কিন্তু 26 থেকে 27 ডিগ্রি পর্যন্ত থাকে। আমরা অনেকেই জানি যে ইউরোপে অনেক বাসা বাড়িতেই শীতাতপ নিয়ন্ত্রিত কোনো এসি নেই। তো এখন এই গরমের প্রবাহের ফলে অনেকেই হচ্ছে যে হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। আমরা জানি গত কয়েকদিন আগেই ইতালিতে মিনিমাম 4 জনের মতো মারা গিয়েছে এই হিট স্ট্রোক করে। আবার কিছু অঞ্চলে কৃষি জমিতে কাজ করার সময় অনেকে মারা গিয়েছে। আর বিশেষ করে ফ্রান্সে কিন্তু গত কয়েকদিন আগেই 15 জনের মতো মারা গিয়েছে। এই পর্যন্ত তাপদাহের ফলেই মোটামুটি 100-র উপরেই মারা গিয়েছে। তো ইতালির স্বাস্থ্যমন্ত্রী বলেছে আগামী সপ্তাহ পর্যন্ত এই রেড অ্যালার্ট জারি থাকবে। বিভিন্ন জেলায়, মোটামুটি 15টা জেলায় ইতালিতেই রেড অ্যালার্ট জারি রয়েছে। আবার কিছু কিছু অঞ্চলেই পানির ব্যবস্থা রয়েছে হাসপাতালের বাচ্চাদের জন্য, এবং যারা বৃদ্ধ বয়স্ক রয়েছে তাদের জন্য। কিছু কিছু সাইডে আবার বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রেখেছে। আর সরকারিভাবে জারি রয়েছে যারা কোনো জরুরি কাজ যদি না থাকে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত যেন বাইরে না যায়। আর যদি বাইরে যেতেও হয় সেক্ষেত্রে আপনাকে ছাতা ইউজ করতে সরকারিভাবে নির্দেশনা জানানো হচ্ছে। এবং আমি রয়েছি মোটামুটি মিলান থেকে একটু দূরে, ওখানেও কিন্তু আজকে অনেক তাপপ্রবাহ, অনেক টুরিস্ট আসছে, কিন্তু কোথায় গিয়ে ছায়ার মধ্যে বসবে, রোদে কেউ হাঁটতে পারছে না। আমরা জানি ইউরোপ হচ্ছে শীত প্রধান দেশ, কিন্তু শীত প্রধান দেশে হঠাৎ করে মরুভূমির মতো গরম লাগছে। আমি নিজেও যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার কাছে মনে হচ্ছে যে গত বছর যখন বাংলাদেশে গিয়েছিলাম তখনও সেম গরমটা ফিল হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা ইতালির মিলান থেকে। উমর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইউরোপের তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অ্যাবস্টেনের ব্ল্যাকমেলের হাত থেকে রক্ষা পায়নি বিশ্বের একসময়ের সবচেয়ে ধনী ব্যক্তিটিও। সম্প্রতি মার্কিন কংগ্রেসে দেওয়া সাক্ষীতে এ কথা জানান বিল গেটস। বলেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেল করেছিল যৌন অপরাধী অ্যাবস্টেন। সেই সাথে স্বীকার করেন, সরাসরি কোনো অপরাধের সাক্ষী না হলেও কয়েকজন ভুক্তভোগীকে হয়তো দেখেছিলেন তিনি। প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন বিবাহ বহির্ভূত সম্পর্কের তথ্য কাজে লাগিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন বিল গেটসকে। মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে দেয়া সাক্ষীতে এমনটাই দাবি করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা। তিনি বলেন, সরাসরি ব্ল্যাকমেইলের শিকার না হলেও এপস্টেইনের রেখে যাওয়া ড্রাফট ইমেল বিশ্লেষণে তার ধারণা হয়েছে পরিকল্পনা সেদিকেই এগোচ্ছিল। গেল 10 জন কমিটির সামনে প্রায় 6 ঘন্টা ধরে সাক্ষ্য দেন 70 বছর বয়সী গেটস। তিনি জানান, 2011 সালে তার বিশ্বস্ত সহকর্মী বরিস নিকোলিচের মাধ্যমে এপস্টেইনের সাথে তার পরিচয়।
তখন তিনি জানতেন এপস্টেইনের যৌন অপরাধে সাজা হওয়ার ইতিহাস আছে। তবু বৈশ্বিক স্বাস্থ্য খাতে বিপুল অর্থ সংগ্রহে এপস্টেইনের সক্ষমতার কথা শুনে তার সাথে পেশাগত সম্পর্ক রাখার সিদ্ধান্ত নেন তিনি। এপস্টেইনের দ্বীপ বা সামাজিক অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেও সেই সম্পর্ক রাখার বিষয়ে অনুশোচনা প্রকাশ করেন গেটস। একই শুনানিতে বিল গেটস স্বীকার করেন সরাসরি কোনো নির্যাতন বা অপরাধ সংঘটিত হতে না দেখলেও বেশ কিছু ভুক্তভোগীদের তিনি দেখেছিলেন। তিনি জানান, এপস্টেইনের ব্যক্তিগত বিমানে বৈঠকের শেষে তিনি কয়েকজন নারী কর্মীকে দেখেছিলেন এবং সেক্ষেত্রে তিনি ভুক্তভোগীর সান্নিধ্যেও থাকতে পারেন। এছাড়া এপস্টেইনের নথিতে গেটসের বিরুদ্ধে কিছু অপ্রমাণিত ও কুরুচিপূর্ণ অভিযোগও ছিল, যা তিনি সরাসরি অস্বীকার করেন। একই দিন প্রকাশিত হয় এপস্টেইনের দীর্ঘদিনের সহকারী লেসলি গ্রাফের সাক্ষ্য। গ্রাফ জানান, প্রায় 10 বছর ধরে তিনি একাধিকবার এপস্টেইন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন, যদিও তাদের কথোপকথনের বিষয়বস্তু তার অজানা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। জার্মানির মিউনিখে হয়ে গেল জমজমাট ড্যাকশুন্ড দৌড় প্রতিযোগিতা, যাতে অংশ নিয়েছে শতাধিক সসেজ ডগ। দ্বিতীয়বারের মতো হওয়া এই আয়োজনে দর্শক হিসেবে উপস্থিত ছিল ভিন্ন জাতের কুকুরও। জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হলো সসেজ ডগদের জনপ্রিয় ড্যাচ শান্ট দৌড় প্রতিযোগিতা ড্যাকেল ওপেন। এবছর এই আয়োজনে শতাধিক ড্যাচ শান্ট অংশ নেয় বলে জানিয়েছেন আয়োজকরা। গলফ কোর্সে বিশেষভাবে তৈরি করা আলাদা লেনে প্রতিযোগিতায় নামে ছোট আকৃতির এই কুকুরগুলো মালিকদের উৎসাহ, প্রিয় খেলনা কিংবা খাবারের লোভে দ্রুত গতিতে ছুটতে দেখা যায় তাদের। আয়োজকদের ভাষ্য, ড্যাচ শান্ট জাতের কুকুরগুলো স্বভাবগতভাবে কিছুটা একগুঁয়ে হলেও তারা অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী। প্রতিযোগিতায় অংশ নেওয়া কুকুর পাউলির মালিক ক্লেয়ার আইসলার জানান, ছোটবেলা থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে তার পোষ্যটি ড্যাচ শান্টদের মধ্যে অস্বাভাবিকভাবে দ্রুত গতির। ও হলো পাউলি এবং আমরা খুব তাড়াতাড়ি লক্ষ্য করেছিলাম যে একটি ডাচ শান্ট হিসেবে ও অবিশ্বাস্য রকম দ্রুতগামী। আর তারপর শুধু মজার জন্য আমরা ডাচ শান্ট রেসিং শুরু করি। ও সত্যি এতে খুব ভালো। এ হলো একটি মেয়ে কুকুর এবং ও একজন অসাধারণ দৌড়বিদ। আর আমরা ভেবেছিলাম যে কেউ ওকে হারাতে পারবে না। এ কারণেই আমরা এ রেসে অংশ নিয়েছিলাম। এবছর ছিল ড্যাকেল ওপেনের দ্বিতীয় আসর। আয়োজকরা অন্য জাতের কুকুরদেরও অনুষ্ঠানে স্বাগত জানিয়েছিলেন, তবে তারা শুধুমাত্র দর্শক হিসেবেই উপস্থিত থাকতে পেরেছে এ আসরে। ড্যাচ শান্ট প্রেমিকদের কাছে এই প্রতিযোগিতা শুধু জয়ের লড়াই নয়, বরং পোষ্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও বন্ধন গড়ে তোলার এক অনন্য উৎসব। ইফশিতা জামান, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।